আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মনোবিজ্ঞান অনলাইন শ্রেণী পাঠে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী শ্রাবণী, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করব সেটি হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণ। সংবেদন এবং প্রত্যক্ষণ এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠ শেষে আমরা যে শিক্ষণফল লাভ করব তা হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণ সম্পর্কে ধারণা লাভ করব, সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্যগুলো জানতে পারবো, প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ সম্পর্কে জানতে পারবো, ইলুশন এবং হ্যালুসিনেশন সম্পর্কে জানতে পারবো। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি সম্পর্কে জেনে নিব সেটি হচ্ছে সংবেদন কি। সংবেদন সম্পর্কে ধারণা লাভ করতে হলে প্রাথমিকভাবে আমাদের দুটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। প্রথমত উদ্দীপক, দ্বিতীয়ত হচ্ছে গ্রহণেন্দ্রিয়। উদ্দীপক হচ্ছে প্রকৃতিতে অবস্থানরত যে কোনো বিষয় বা বস্তু যা প্রাণীকে উদ্দীপিত করছে। আমরা যে কোনো শব্দ বা আলো যার প্রতি সাড়া দিচ্ছি, বা প্রাণী যে কোনো শব্দ বা আলোর প্রতি সাড়া দিচ্ছে, এই সাড়া প্রদান করার ফলে তার মাধ্যমে যে তার ভেতর যে উদ্দীপনা তৈরি হচ্ছে তাকেই আমরা বলছি উদ্দীপক। আরেকটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, সেটি হচ্ছে গ্রহণেন্দ্রিয়। গ্রহণেন্দ্রিয় আমরা জানি আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে: চোখ, নাক, কান, জিভ, ত্বক। এগুলো আমাদের ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে আমাদেরকে সাহায্য করে, তাই এদেরকে গ্রহণেন্দ্রিয় বলা হয়। প্রকৃতি থেকে বিভিন্ন উদ্দীপক যখন প্রাণীর মধ্যে উদ্দীপনা তৈরি করে, তখন এই উদ্দীপনা স্নায়বিক প্রবাহ আকারে মস্তিষ্কে পৌঁছে যায় এবং প্রাণীর মধ্যে যে শারীরিক বা মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে সংবেদন। সংবেদনের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। টাইডার এবং তার সহযোগীরা সংবেদনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, sensation is the process by which the sense organs such as eyes and ears gather information about the environment. অর্থাৎ সংবেদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের সেন্স অর্গান বা গ্রহণেন্দ্রিয়গুলো, যেমন চোখ এবং কান, প্রকৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। এছাড়াও বিভিন্ন মনোবিজ্ঞানী সংবেদনের আরো বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা সব সংজ্ঞা আলোচনা করছি না। পরবর্তী যে বিষয়টি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে সংবেদনের দৈহিক প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস অফ সেন্সেশন। সংবেদনের দৈহিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করতে হলে আমাদের দুই ধরনের স্নায়ুকোষ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে সেন্সরি নিউরন এবং দ্বিতীয়টি হচ্ছে মোটর নিউরন। যখন প্রাণীর মধ্যে কোনো একটি উদ্দীপক সাড়া তৈরি করছে, তখন তার মধ্যে উদ্দীপনার প্রাথমিকভাবে একটি সেন্সরি নিউরন মস্তিষ্কে সেই সংবাদ পৌঁছে দিচ্ছে এবং প্রাণী সেই উদ্দীপকের প্রতি সাড়া দিচ্ছে। এখানে যে নিউরনটি সংবাদ পৌঁছে দিচ্ছে তাকে সেন্সরি নিউরন বা সংবেদী স্নায়ু বলা হয়ে থাকে। পরবর্তীতে মস্তিষ্কের গতিবাহী স্নায়ু সেই সংবাদ আমাদেরকে দিচ্ছে এবং আমরা ওই উদ্দীপকের প্রতি নির্দিষ্ট সাড়া প্রদান করে থাকছি। এছাড়াও মস্তিষ্ক ছাড়াও আমাদের মেরুদণ্ডে অবস্থিত মেরুরজ্জুর মাধ্যমেও আমরা সংবেদন সম্পর্কে জানতে পারি। যেমন কেউ যদি পায়ে কোনো পেরেক বা অন্য কোনো মাধ্যমে ব্যথা পেয়ে থাকে, তাহলে ওই স্থানে অবস্থিত সংবেদী স্নায়ু সেই তথ্যকে মস্তিষ্কে পৌঁছে দেয়। এছাড়াও মস্তিষ্কে পৌঁছানো ব্যতীতও যদি ওই সংবাদ আমাদের মেরুদণ্ডে অবস্থিত মেরুরজ্জুতে পৌঁছায়, তখনও আমরা সেই ব্যথা সংবেদন লাভ করে থাকি, নির্দিষ্ট ব্যথা সংবেদনটি লাভ করে থাকি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সংবেদন, যেমন আলোর প্রতি চোখ, শব্দের প্রতি আমাদের কান, এভাবে বিভিন্ন ধরনের আমাদের সংবেদন লাভ করতে সাহায্য করে থাকে। পরবর্তী যে বিষয়টি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য। সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য জানতে হলে আমরা জেনেছি যে সংবেদন কি, এখন প্রত্যক্ষণ সম্পর্কে আমাদের ধারণা লাভ করা প্রয়োজন।
বলা হয় যে সংবেদন এবং প্রত্যক্ষণ একই দিগন্তের দুটি বিন্দু, কারণ সংবেদনের পরবর্তী ধাপটিই হচ্ছে প্রত্যক্ষণ। সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে সম্পর্ক তৈরি করতে যে রডিজার এবং তার সহযোগীরা বলেছেন, sensation refers to the reception of stimulus from the environment, while the perception describes the interpretation and understanding of the stimulation. অর্থাৎ আমরা জানি যে সংবেদন হচ্ছে প্রকৃতি থেকে বিভিন্ন তথ্য সম্পর্কে সংবাদ গ্রহণ করা বা বিভিন্ন তথ্য সম্পর্কে জানা। আমাদের বিভিন্ন সেন্স অর্গান যখন প্রকৃতি সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য দিচ্ছে আমরা এবং আমাদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হচ্ছে তখন আমরা তাকে বলছি সংবেদন। কিন্তু যখন এই সংবেদনকে অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারছি আমরা, তখনই তাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। সংবেদন এবং প্রত্যক্ষণ এই দুটি বিষয়কে আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হলে আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই চিত্রটি প্রথমত দেখার সাথে সাথে আমাদের প্রাথমিকভাবে যে সংবেদন তৈরি হবে তা হচ্ছে সাদা একটি কাগজে কালো কিছু ছোপ ছোপ দেখতে পাচ্ছি আমরা। প্রাথমিকভাবে আমাদের মধ্যে কালো কিছু দাগের সংবেদন তৈরি হচ্ছে আমাদের দৃষ্টিশক্তির মাধ্যমে। পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এখানে কোনো একটি প্রাণীর প্রতিকৃতি দেখা যাচ্ছে, যেটি হয়তো বা মাটিতে কিছু শুকছে। এখানে তার পা দেখা যাচ্ছে এবং আমরা যখন এই আমাদের যে প্রাথমিক সংবেদন হয়েছে কালো রং এবং সাদা রঙের যে প্রাথমিক সংবেদনটা হয়েছে, এই সংবেদনের যখন অর্থপূর্ণ ব্যাখ্যা দাঁড় করাতে পারছি তখন আমরা দেখতে পাচ্ছি আসলেই এখানে একটি প্রাণীর ছবি রয়েছে এবং এখানে আমরা আমাদের ব্রেন আমাদেরকে এই ধরনের একটি আকৃতি তৈরি করতে সাহায্য করবে। আমাদের সংবেদনকে যখন আমরা অর্থপূর্ণভাবে ব্যাখ্যা বা একটি অর্থপূর্ণ প্যাটার্ন দাঁড় করাতে পারছি এখানে, তখন আমরা তাকে বলছি প্রত্যক্ষণ। অর্থাৎ প্রত্যক্ষণ আমাদেরকে কোনো কিছু বুঝতে সাহায্য করে, আমাদের সংবেদনকে অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করতে বা বুঝতে সাহায্য করছে। পরবর্তী যে বিষয়টা আমরা জানবো সেটি হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। সংবেদন এবং প্রত্যক্ষণকে একই দিগন্তের দুটি বিন্দু বলা হলেও এই দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি পেরিফেরাল এবং সেন্ট্রাল প্রসেস। সংবেদনকে বলা হচ্ছে একটি প্রান্তীয় প্রক্রিয়া, অর্থাৎ আমাদের সংবেদন যখন আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে তখন তা প্রান্তীয়ভাবে সংগঠিত হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে সংগঠিত হচ্ছে আমাদের প্রত্যক্ষণ। তাই সংবেদনকে বলা হচ্ছে একটি প্রান্তীয় প্রক্রিয়া এবং প্রত্যক্ষণকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া। ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল প্রসেস। সংবেদনকে বলা হচ্ছে আনইনটেনশনাল প্রসেস বা অসংগঠিত একটি প্রক্রিয়া, যেখানে প্রত্যক্ষণকে বলা হচ্ছে ইন্টেনশনাল প্রসেস। অর্থাৎ আমরা যখন আমাদের মধ্যে সংবেদন হচ্ছে তখন আমরা যে কোনো পরিবেশে যে কোনো বিষয় বা বস্তুর আমাদের মধ্যে সংবেদন তৈরি করতে সক্ষম, কিন্তু যখন আমরা প্রত্যক্ষণ লাভ করছি তখন আমরা নির্দিষ্টভাবে কোনো একটি বিষয় বা বস্তুর প্রতি ইন্টেনশনালি প্রত্যক্ষণ লাভ করে থাকি। অর্থাৎ পরিবেশের যে কোনো বিষয় বা বস্তুই আমাদের মধ্যে সংবেদন তৈরি করতে সক্ষম, কিন্তু আমরা সকল বিষয় বা বস্তুর প্রতি কিন্তু প্রত্যক্ষণ লাভ করি না। পরবর্তী পার্থক্যটি হচ্ছে অর্গানাইজড এবং ডিসঅর্গানাইজড প্রসেস। সংবেদন হচ্ছে একটি ডিসঅর্গানাইজড বা অসংগঠিত প্রক্রিয়া, কারণ সংবেদন লাভ করার সময় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সংবেদন আমরা পেয়ে থাকি। এটি কখনোই সংগঠিতভাবে সম্পন্ন হয় না। কিন্তু যখন একটি সংবেদন কোনো একটি বিষয় বা বস্তু সম্পর্কে সংবেদন যেটি প্রত্যক্ষণে রূপ নিচ্ছে, তখন আমরা লক্ষ্য করে থাকি যে আমরা সংগঠিতভাবে কোনো একটি বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ দিচ্ছি বা আমাদের মধ্যে প্রত্যক্ষণ সংগঠিত হচ্ছে, তাই প্রত্যক্ষণকে বলা হচ্ছে একটি সংগঠিত প্রক্রিয়া। পরবর্তী পার্থক্যটি হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রসেস। সংবেদনকে বলা হচ্ছে একটি প্যাসিভ প্রসেস, অর্থাৎ নিষ্ক্রিয় প্রক্রিয়া। আমাদের মধ্যে যখন সংবেদন সংগঠিত হচ্ছে তখন প্রাণী নির্দিষ্ট বিষয় বা বস্তুর প্রতি সক্রিয় নাও থাকতে পারে, কিন্তু যখন ওই বিষয় বা বস্তুর প্রতি প্রাণীর প্রত্যক্ষণ হচ্ছে প্রাণীর মধ্যে, তখন প্রাণী ওই বিষয় বা বস্তুটির প্রতি সক্রিয় হয়ে উঠছে, তাই প্রত্যক্ষণকে বলা হচ্ছে একটি অ্যাক্টিভ বা সক্রিয় প্রক্রিয়া। সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ প্রসেস। সংবেদনকে বলা হচ্ছে নন সিলেক্টিভ প্রসেস, কারণ
প্রকৃতি থেকে যে কোনো বিষয় বা বস্তুই আমাদের মধ্যে সংবেদন তৈরি করতে সক্ষম। আমরা নির্দিষ্ট কোনো বিষয় বা বস্তুকে এখানে নির্বাচন করছি না, কিন্তু যখন আমরা কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুর প্রতি প্রত্যক্ষণ করছি, তখন আমরা ওই বিষয়টাকে নির্বাচন করে নিচ্ছি যে আমরা কোন বিষয়টির প্রতি মনোযোগ দিব বা কোন বিষয়টি আমার প্রত্যক্ষণে আমি আনব। নির্দিষ্ট একটি বিষয় বেছে নিয়ে আমি ওই বিষয়টির প্রতি প্রত্যক্ষণ লাভ করছি, তাই তাকে বলা হচ্ছে, প্রত্যক্ষণকে বলা হচ্ছে একটি নির্বাচিত প্রক্রিয়া। সিম্পল এবং কমপ্লেক্স প্রসেস। সংবেদন হচ্ছে একটি সরল প্রক্রিয়া। আমাদের মধ্যে সংবেদন সংগঠিত হওয়ার সময় তেমন কোনো জটিল প্রক্রিয়া সংগঠিত হচ্ছে না, কিন্তু প্রত্যক্ষণ যখন কোনো একটি সংবেদনকে আমাদের মস্তিষ্ক অর্থপূর্ণভাবে তার একটি প্যাটার্ন তৈরি করছে, তখন তা একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হচ্ছে, তাই প্রত্যক্ষণকে বলা হচ্ছে একটি জটিল প্রক্রিয়া। পরবর্তীতে আমরা সংবেদনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে স্টিমুলাস। সংবেদন হতে হলে, প্রাণীর মধ্যে সংবেদন হতে হলে অবশ্যই একটি উদ্দীপক প্রয়োজন। প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন বিষয়বস্তু, শব্দ, আলো এসব কিছুই উদ্দীপক হিসেবে প্রাণীর জন্য কাজ করে, এবং এই উদ্দীপক ব্যতীত কখনোই প্রাণীর মধ্যে সংবেদন সম্ভব নয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা। কোনো একটি উদ্দীপকের নির্দিষ্ট তীব্রতার মাধ্যমেই প্রাণীর মধ্যে সংবেদন সম্ভব। উদ্দীপক যদি নির্দিষ্ট পরিমাণে তীব্র না হয়, তাহলে প্রাণীর ওই নির্দিষ্ট উদ্দীপকের প্রতি সংবেদন লাভ করা সম্ভব নয়। তাই সংবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে স্থায়িত্ব বা ডিউরেশন। কোনো সংবেদন কতটুকু স্থায়ী হবে তা নির্ভর করছে উদ্দীপকের স্থায়িত্বের উপর। সাধারণত কোনো উদ্দীপক যতটুকু সময় ধরে ইন্দ্রিয়কে উত্তেজিত রাখছে, প্রাণী তত সময় ধরেই প্রত্যক্ষণ লাভ করবে। তত সময় ধরেই প্রাণীর মধ্যে সংবেদন থাকবে। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে সেন্সরি অ্যাডাপ্টেশন। সেন্সরি অ্যাডাপ্টেশনের বাংলা হচ্ছে সংবেদন সমতা। সংবেদনের নির্দিষ্ট সমতা রয়েছে। সংবেদন সমতা না হলে প্রাণীর মধ্যে সংবেদন সঠিকভাবে কাজ করবে না। যেমন রাত্রিবেলা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে প্রথমে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু পরবর্তীতে অন্ধকারে ধীরে ধীরে আমাদের সমতা চলে আসে এবং আস্তে আস্তে আমাদের আশেপাশে যা আছে আমরা সে সম্পর্কে সংবেদন লাভ করতে পারি। আবার হঠাৎ করে যখন আলো জ্বলে উঠছে, তখন প্রথমত আবারও আমাদের চোখে তীব্র আলো পড়ার কারণে হঠাৎ করে আমরা কিছুই দেখতে পাই না। পরবর্তীতে কিছুক্ষণ আলোতে থাকার পর আমাদের চোখ ধীরে ধীরে সেই আলোর সাথে সমতা লাভ করছে এবং আমরা সঠিক সংবেদন পাচ্ছি। এই যে আলোর প্রতি এবং অন্ধকারের প্রতি আমরা সমতা স্থাপন করছি বা আমাদের মধ্যে সমতা স্থাপন হচ্ছে, একে বলা হচ্ছে সংবেদন সমতা। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড বা পার্থক্য সীমা। দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্যই হচ্ছে পার্থক্য সীমা। ন্যূনতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্য বলতে আমরা বোঝাচ্ছি, যখন একটি নির্দিষ্ট শব্দ আমাদের মধ্যে সংবেদন তৈরি করছে, তখন ওই শব্দটি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করার পরেই আমরা সেই শব্দটি সম্পর্কে সংবেদন লাভ করতে পারি। পরবর্তী পার্থক্যটি হচ্ছে এক্সটেন্সিটি বা ব্যাপকতা। সংবেদন ঠিক ততটুকু জায়গা ধরে আমরা ততটুকুই সংবেদন লাভ করতে পারি যতটুকু জায়গা জুড়ে উদ্দীপকটি অবস্থান করছে। যেমন আমরা যদি কোনো একটি বিন্দুর দিকে তাকাই, ওই বিন্দুটি যতটুকু জায়গা জুড়ে অবস্থান করবে, বা একটি বৃত্তের দিকে তাকালে বৃত্তটি যতটুকু জায়গা জুড়ে অবস্থান করবে, তার আশেপাশের কিছু জায়গা পর্যন্ত আমরা সংবেদন লাভ করতে পারবো। খুব বেশি দূর পর্যন্ত আমাদের মধ্যে সংবেদন হবে না। তাই ব্যাপকতা হচ্ছে সংবেদনের আরেকটি বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা চলে যাব যে পয়েন্টটি আমরা দেখব, সেটি হচ্ছে সেন্সরি অ্যাডাপ্টেশন বা সংবেদন সমতা। আমরা জেনেছি অন্ধকার বা আলোর সাথে আমাদের চক্ষের সংবেদন হয়। একে চাক্ষুষ সংবেদন বলা হয়ে থাকে। সংবেদন সমতার সংজ্ঞা দিতে যেয়ে ওয়াইনি হোয়াইটেন বলেছেন, sensory adaptation involves a gradual decline in sensitivity to prolonged stimulation.
অর্থাৎ দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক যে ক্রমানুগতি তাকেই বলা হচ্ছে সংবেদন সমতা। এখানে কয়েক ধরনের সংবেদন সমতার কথা বলা হয়েছে। প্রথমে যে সংবেদন সমতাটি আমরা জানবো সেটি হচ্ছে আই অ্যাডাপ্টেশন বা চক্ষুষ সমতা, চাক্ষুষ অভিযোজন। দুই ধরনের চাক্ষুষ অভিযোজন হয়ে থাকে, ডার্ক অ্যাডাপ্টেশন এবং লাইট অ্যাডাপ্টেশন। অন্ধকারে যে আমাদের সংবেদন সমতা হয় সেটিকে বলা হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। খুব কম আলোতে কারো দর্শন শক্তির পর্যায়ক্রমিক বৃদ্ধি বা উন্নতি ঘটলে তাকে অন্ধকার অভিযোজন বলা হয়। যেমন আমরা আগেই উদাহরণে বলেছি যে যখন অন্ধকার ঘরে প্রথমেই বিদ্যুৎ চলে যাচ্ছে, আলো থেকে অন্ধকার হয়ে গেলে প্রথমেই আমরা কিছু দেখতে পাই না। কিছু সময় ওই অন্ধকারে অবস্থান করার পর ওই অন্ধকারের সাথে আমরা সমতা লাভ করছি বা আমাদের মধ্যে অভিযোজন হচ্ছে, আমরা অ্যাডাপ্টেশন করছি। একেই বলা হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। পরবর্তীতে যখন আবার বিদ্যুৎ চলে আসার সাথে সাথে আমরা আলোতে দেখতে পাচ্ছি না এবং কিছু সময় অবস্থান করার পর আমরা পরিষ্কারভাবে দেখতে পারি, তার মানে হচ্ছে আমাদের চক্ষু সেই আলোর সাথে সমতাতে চলে এসেছে, তাকে বলা হচ্ছে লাইট অ্যাডাপ্টেশন। এরকম শব্দের সাথেও আমাদের মধ্যে সমতা হয়ে থাকে এবং গ্রান স্মেল অভিযোজন, স্মেল অ্যাডাপ্টেশন বা গ্রান অভিযোজনও এভাবেই হয়ে থাকে। পরবর্তীতে আমরা জানব প্রত্যক্ষণ কি। আমরা জানি প্রকৃতি থেকে যে কোনো উদ্দীপক প্রাণীর প্রতি সাড়া দিলে যে মনস্তাত্ত্বিক বা প্রাণীকে উদ্দীপিত করলে যে মনস্তাত্ত্বিক বা শারীরিক অবস্থা তৈরি হয় তাকে বলা হচ্ছে সংবেদন, এবং সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাই হচ্ছে প্রত্যক্ষণ। অর্থাৎ কোনো বিষয় বা বস্তুর প্রতি আমরা যখন সংবেদন লাভ করছি এবং পরবর্তীতে সেই বিষয়টাকে যখন পরিষ্কারভাবে আমি ব্যাখ্যা করতে পারছি তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। একটি উদাহরণের মাধ্যমে প্রত্যক্ষণকে সহজভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন কোনো ব্যক্তি শব্দ শুনতে পাচ্ছে, তাকে কেউ ডাকছে। প্রাথমিকভাবে তার মধ্যে যে অনুভূতি বা মনস্তাত্ত্বিক অবস্থায় তৈরি হবে, তার মধ্যে যে সে যে বুঝতে পারছে যে কোনো শব্দ শুনতে পাচ্ছে, সেই অবস্থাকে বলা হচ্ছে সংবেদন। এবং সে যখন বুঝতে পারবে তাকে তার মা ডাকছে বা কোনো একটি কি কাজের জন্য ডাকছে, কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য ডাকছে, সে যখন তার মস্তিষ্ক যখন ওই শব্দটিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের সংজ্ঞায় মর্গান এবং তার সহযোগীরা বলেছেন, পারসেপশন রেফার্স টু দ্য ওয়ে the world looks, sounds, feels, tastes, or smells. In other words, perception can be defined as whatever is experienced by the person. পরবর্তীতে আমরা দেখব প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যের প্রথমে বলা হয়েছে অর্গানাইজেশন বা সুবিন্যস্তকরণ। বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা এলোমেলো অবস্থায় মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক এই এলোমেলো উদ্দীপনাকে গুছিয়ে একটি সুসংবদ্ধ প্যাটার্ন দাঁড় করায়। এই এলোমেলো উদ্দীপনাকে সুসংবদ্ধভাবে একটি নির্দিষ্ট প্যাটার্নে দাঁড় করানোকেই বলা হচ্ছে সুবিন্যস্তকরণ। এটি প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনমুখিতা বা সিলেক্টিভিটি। আমরা জানি প্রত্যক্ষণ নির্বাচনমুখী। প্রকৃতি থেকে যে কোনো উদ্দীপক আমাদের মধ্যে সংবেদন তৈরি করতে সক্ষম, কিন্তু আমরা কোন উদ্দীপকের প্রতি প্রত্যক্ষণ করব বা কোন উদ্দীপকটির প্রতি মনোযোগ দিব তা নির্ভর করে আমাদের নির্বাচনমুখিতার উপর। তাই প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর নির্বাচনমুখিতা। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্যান্সি। এটি প্রত্যক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য, কারণ প্রত্যক্ষণের অপরিবর্তনীয়তার কারণে আমরা কোনো উদ্দীপককে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একই রকম দেখতে পাই। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। নমনীয়তা প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ প্রত্যক্ষণ একটি নমনীয় প্রক্রিয়া। আমরা যখন কোনো বিষয় বা বস্তু বা ঘটনা প্রত্যক্ষণ করছি তখন আমাদের কাছে এটি অনেকটি নমনীয় হয়ে থাকে, কারণ ব্যক্তির মূল্যবোধ, শিক্ষণ, প্রেষণা, চাহিদা, তার অভিজ্ঞতা প্রভৃতি প্রত্যক্ষণকে প্রভাবিত করে। পরবর্তীতে আমরা দেখব প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ বা পারসেপচুয়াল অর্গানাইজেশন। প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণের সংজ্ঞায় রডিজার এবং তার সহযোগীরা বলেছেন, দ্য স্ট্রাকচারিং অফ এলিমেন্টারি সেন্সেশনস such as points, lines, edges into
The objects we perceive is called perceptual organization. প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ বা প্রত্যক্ষণীয় সংগঠনের উপাদানসমূহকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে: অবজেক্টিভ কন্ডিশন এবং সাবজেক্টিভ কন্ডিশন। অবজেক্টিভ কন্ডিশন হচ্ছে এমন কিছু শর্ত যা ব্যক্তিতে একই ধরনের হয়ে থাকে বা যা আমরা সকলেই একইভাবে প্রত্যক্ষণ লাভ করে থাকি। প্রথমত যে শর্তটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রক্সিমিটি বা নৈকট্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তগুলোকে পাশাপাশি লাইনে দাঁড় করা নয়, এখানে এই বৃত্তগুলি কাছাকাছি থাকাতে এদেরকে আমরা একই সাথে প্রত্যক্ষণ করছি। আবার এখানে বৃত্তগুলি পাশাপাশি কাছাকাছি থাকার কারণে এই বৃত্তগুলোকে আমরা একটি ইউনিটে প্রত্যক্ষণ করছি। তেমনি এখানে ছোট বৃত্তগুলো সবগুলো কাছাকাছি থাকার কারণে একটি বড় একটি ইউনিট হিসেবে এগুলোকে আমরা প্রত্যক্ষণ করছি। পরবর্তী শর্তটি হচ্ছে সিমিলারিটি, অর্থাৎ একই ধরনের বিষয় বা বস্তুগুলোকে আমরা একই সাথে প্রত্যক্ষণ করে থাকি। যেমন এখানে সাদা বৃত্তগুলো একই ধরনের হওয়ার কারণে সাদা বৃত্তগুলোকে আমরা একটি লাইন হিসেবে প্রত্যক্ষণ করছি এবং কালো বৃত্তগুলোকে আমরা আরেকটি লাইন হিসেবে প্রত্যক্ষণ করছি। এখানে সাদা কালো মিলিয়ে এই বৃত্তগুলোকে লাইন হিসেবে আমরা প্রত্যক্ষণ করছি না, এগুলোকে এই সারিতে কলাম হিসেবে না দেখে আমরা এগুলোকে সারি হিসেবে প্রত্যক্ষণ করছি। আবার এই চিত্রে দেখা যাচ্ছে যে এই বর্গক্ষেত্রগুলো একই রকম হওয়ার কারণে এগুলোকে আমরা যোগচিহ্ন হিসেবে প্রত্যক্ষণ করছি। আবার এই বৃত্তগুলো একই ধরনের হওয়ার কারণে এগুলোকে আমরা একটি ইউনিট হিসেবে প্রত্যক্ষণ করছি। তাই সাদৃশ্য বা সিমিলারিটি আরেকটি প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণের আরেকটি শর্ত। তৃতীয় শর্তটি হচ্ছে কন্টিনিউটি বা ধারাবাহিকতা। আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন সে বস্তুটিকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যক্ষণ করে থাকি। যেমন এখানে বৃত্তের যে লাইনটি গিয়েছে এটিকে আমরা একটি ঢেউ বা ওয়েভ আকারে প্রত্যক্ষণ করছি। এই কোণ আকারে আমরা এটিকে প্রত্যক্ষণ করছি না, কারণ বৃত্তগুলো ধারাবাহিকভাবে ঢেউ আকৃতিতে গিয়েছে। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে ক্লোজার বা ফাঁকা পূরণ। আমরা যখন কোনো একটি বিষয় বা বস্তু প্রত্যক্ষণ করি তখন আমরা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী ওই নির্দিষ্ট বিষয় বা বস্তুকে প্রত্যক্ষণ করে থাকি। এখানে দেখা যাচ্ছে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো কোণ এবং অর্ধবৃত্ত আকৃতির কিছু উপাদান রয়েছে, কিন্তু এখানে এগুলো পাশাপাশি রয়েছে, কিন্তু আমরা এখানে একটি ত্রিভুজ আকৃতিতে দেখতে পাচ্ছি। আমাদের মস্তিষ্ক এখানে ফাঁকা পূরণ করে একটি নির্দিষ্ট প্যাটার্নে দাঁড় করাচ্ছে এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা প্রত্যক্ষণ করছি। নির্দিষ্ট ফাঁকাটি পূরণ করে আমরা প্রত্যক্ষণ করছি। তাই প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফাঁকা পূরণ। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সিমেট্রি বা প্রতিসাম্যকরণ। এখানে একই রকম বা একই বৈশিষ্ট্য বিশিষ্ট কতগুলো ঘটনা বা বস্তুকে আমরা একই সাথে প্রত্যক্ষণ করে থাকি। এখানে এই ব্র্যাকেটগুলো বা এই দাগগুলোকে একই বৈশিষ্ট্য সম্পন্ন দাগগুলোকে আমরা একসাথে প্রত্যক্ষণ করছি। এখানে এই দুটি কাছাকাছি হওয়ার পরেও আমরা এই দুটোকে একত্রে প্রত্যক্ষণ করছি না। এই নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট বা এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা এই দুটোকে একই সাথে প্রত্যক্ষণ করছি। এরা কাছাকাছি হওয়ার ফলেও এই দুটোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করছি না। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কমন ফিচার বা সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যে একই আকৃতিতে বা এখানে এই দুটি চিত্রে দেখা যাচ্ছে এখানে একটি বৃত্ত আছে, এখানে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ রয়েছে, কিন্তু আমরা এই দুটোকে একই হিসেবে প্রত্যক্ষণ করছি। এখানে যে মূল কমন ফিচার বা মূল যে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যটি রয়েছে এটি হচ্ছে এর মূল আকৃতিটি। এই দুটো আকৃতি একই রকম হওয়ার কারণে এই দুটোকে আমরা একই হিসেবে প্রত্যক্ষণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে এখানে দুটি আকৃতির মধ্যেই পার্থক্য রয়েছে। পরবর্তীতে আমরা দেখব প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণের সাবজেক্টিভ কন্ডিশনগুলো।
প্রথম যে শর্তটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সেট বা প্রবণতা। কোনো বিষয় বা বস্তুকে বা ঘটনাকে আমরা কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যক্ষণ করে থাকি, একে বলা হচ্ছে প্রত্যক্ষণের ঝোঁক বা প্রবণতা। অর্থাৎ কোনো একটি বিষয় বা বস্তু যখন আমরা প্রত্যক্ষণ করি, তখন ওই প্রাণী বা ব্যক্তির মধ্যে যে ঝোঁক বা প্রবণতা থাকে, সেই প্রবণতা নিয়েই আমরা প্রত্যক্ষণ করে থাকি। এখানে একটি পরীক্ষণের কথা উল্লেখ করা যায়। যেমন শিপলার যে পরীক্ষণটির কথা বই বলা আছে, এখানে দুটি দল রয়েছে। একটি দলের সামনে তাদের সামনে কিছু অর্থহীন শব্দ উপস্থাপন করা হয়েছে। প্রথমত তাদের সামনে কতগুলো অর্থপূর্ণ শব্দ উপস্থাপন করা হয়, এক দলের সামনে কত কিছু প্রাণীর নাম উপস্থাপন করা হয়, এবং দ্বিতীয় দলের সামনে ভ্রমণ সম্পর্কিত কিছু শব্দ উপস্থাপন করা হয়। পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যে প্রাণী সম্পর্কিত শব্দগুলো দেখার কারণে তাদের মধ্যে এক ধরনের ঝোঁক তৈরি হচ্ছে, এবং তাদের সামনে পরবর্তীতে কিছু অর্থহীন শব্দ উপস্থাপন করার পরও তারা সেখানে কিছু প্রাণীর নামই দেখতে পাচ্ছিল, এবং অন্য যে আরেকটি দল রয়েছিল ভ্রমণ দল, তাদের সামনে অর্থহীন শব্দগুলোকে, যে শব্দগুলো উপস্থাপিত হয়েছিল সেখান থেকে তারা ভ্রমণ সম্পর্কিত শব্দগুলোকেই বেছে নিয়েছিল। প্রকৃতপক্ষে ওই শব্দগুলো অর্থহীন ছিল, কিন্তু তাদের মধ্যে যে ঝোঁক বা প্রবণতা রয়েছে পূর্ববর্তী শব্দগুলো দেখার কারণে তারা সেই ঝোঁক বা প্রবণতা অনুযায়ী অর্থহীন শব্দগুলোকে প্রত্যক্ষণ করে থাকে। দ্বিতীয় শর্তটি হচ্ছে নিড বা প্রয়োজনীয়তা। ব্যক্তি তার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী প্রত্যক্ষণ করে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি শপিং এ যাচ্ছে বা কোনো কেনাকাটা করতে যাচ্ছে, তখন যদি সে দেখা গিয়েছে কোনো মেয়ে কোনো শাড়ি কিনতে যাচ্ছে, তখন সে রাস্তায় যেতে যেতে দেখা যাবে যে সে শাড়ির দোকানগুলো দেখতে দেখতে যাবে, বা রাস্তায় যে শাড়ি পরা অন্যান্য মহিলা বা মেয়েরা রয়েছে তাদেরকে সে দেখবে, কারণ তার প্রয়োজন রয়েছে শাড়িতে, সে শাড়ি কিনতে যাচ্ছে। এখানে তার প্রয়োজন অনুযায়ী সে প্রত্যক্ষণ করছে। পরবর্তী শর্তটি হচ্ছে ইমোশন বা আবেগ। ব্যক্তির প্রত্যক্ষণ তার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবেগ দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাত দোষে দুষ্ট হয়ে যায়, অর্থাৎ বায়াসনেস এখানে কাজ করে থাকে। কারণ দেখা গিয়েছে এই আবেগতাড়িত হয়ে কাউকে যদি আমাদের পছন্দ হয়, ওই পছন্দনীয় ব্যক্তির এমন কিছু গুণাবলী থাকে যেটি অনৈতিক হতে পারে বা সকলের কাছে পছন্দ না হতে পারে, ওই গুণগুলো আমাদের পছন্দ হতে থাকে, কারণ এখানে আমরা আবেগ দিয়ে ওই ব্যক্তিকে প্রত্যক্ষণ করছি। পরবর্তী শর্তটি হচ্ছে মূল্যবোধ। ব্যক্তির মূল্যবোধ অনুযায়ী ব্যক্তি প্রত্যক্ষণ করে। যেমন কোনো ব্যক্তি যদি ধর্মীয় মূল্যবোধ স্ট্রং হয়ে থাকে বা সে তার ওই ধর্মীয় মূল্যবোধ দিয়েই সে তার আশেপাশের বিষয়গুলোকে প্রত্যক্ষণ করবে। কারো মধ্যে যদি সাংস্কৃতিক মূল্যবোধ প্রবণতা বেশি থাকে, তাহলে সে তার ওই সংস্কৃতি মূল্যবোধ দিয়েই তার আশেপাশের বিষয়গুলোকে প্রত্যক্ষণ করবে। পরবর্তী বিষয়টি হচ্ছে ব্যক্তির আগ্রহ। ব্যক্তি তার আগ্রহ অনুযায়ী প্রত্যক্ষণ করে থাকে। যেমন কোনো বাবা যদি তার সন্তানদের নিয়ে বই মেলায় বই কিনতে যান, এবং ওই বাবা যদি মুক্তিযোদ্ধা থাকেন, বা ওই সন্তানদের বাবা যে বিষয়ের সাথে সম্পর্কিত থাকবেন, তিনি ওই সম্পর্কিত বই তার সন্তানদেরকে কিনে দিতে পছন্দ করবেন। তার আগ্রহের বই তিনি দেখবেন, অর্থাৎ তার প্রত্যক্ষণ সংগঠিত হবে তার নির্দিষ্ট আগ্রহের উপর ভিত্তি করে। পরবর্তীতে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ফিগার গ্রাউন্ড পারসেপশন বা প্রতীক পটভূমি প্রত্যক্ষণ। প্রতীক পটভূমি প্রত্যক্ষণ সম্পর্কে বলতে যেয়ে ম্যাকমাহন বলেন, this term refers to the fact that we put some objects in the center of our consciousness while the remainder of what is being viewed becomes background. অর্থাৎ এই প্রতীক আর পটভূমি শব্দটি দ্বারা এমন ঘটনাকে বোঝাচ্ছে যা আমাদের চেতনার কেন্দ্রে কিছু বস্তু আমরা স্থাপন করি, যেগুলোকে বলা হচ্ছে প্রতীক, এবং অন্যদিকে যা কিছু প্রতীকের বিপরীতে যা কিছু দেখছি সেটি হচ্ছে পটভূমি। প্রতীক এবং পটভূমি সম্পর্কে বলতে গেলে বলা যায়
আমরা যখন কোনো বিষয় বা বস্তু প্রত্যক্ষণ করছি, ওই বিষয় বা বস্তুটিকে আমরা প্রতীক হিসেবে দেখছি এবং এই বিষয়বস্তুর অপোজিট বা পেছনে যে বিষয়টা থাকছে বা যে প্রতিকৃতিটা থাকছে সেটিকে আমরা পটভূমি হিসেবে দেখছি। যেমন ক্লাসে যখন ছাত্রছাত্রীদের সামনে বোর্ডে কোনো কিছু লেখা হয়ে থাকে, সেই লেখাগুলোকে আমরা প্রতীক হিসেবে প্রত্যক্ষণ করছি এবং বোর্ডটিকে আমরা পটভূমি হিসেবে দেখছি। অথবা যখন কোনো একটি বিষয় বা বস্তু আমরা যখন ছবি তুলছি, তখন যে নির্দিষ্ট বিষয় বস্তুটি ছবি তুলছি সেই বস্তুটিকে আমরা প্রতীক হিসেবে দেখছি এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা পটভূমি হিসেবে দেখছি। আমরা ব্যাকগ্রাউন্ড পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকছে তাকেই আমরা বলছি পটভূমি। 3 ধরনের প্রতীক পটভূমি রয়েছে। প্রথম প্রতীক পটভূমিটিকে বলা হচ্ছে আনচেঞ্জেবল ফিগার গ্রাউন্ড বা অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। এখানে দেখা যাচ্ছে একটি চিত্রে দেখা যাচ্ছে এখানে একটি বৃত্ত আঁকা হয়েছে এবং পেছনে ব্রাউন কালার বা বাদামি রঙের একটি পটভূমি রয়েছে। এখানে সামনের বৃত্তটিকে বলা হচ্ছে প্রতীক এবং পেছনে যে বাদামি রঙের বাক্সটি বা চতুর্ভুজ আকৃতিটি রয়েছে তাকে বলা হচ্ছে পটভূমি। এখানে প্রতীক এবং পটভূমি দুটি নির্দিষ্ট করে দেয়া আছে। এখানে প্রতীক বা পটভূমি পরিবর্তন হচ্ছে না, অপরিবর্তনশীল। এখানে এই নির্দিষ্ট বৃত্তটি হচ্ছে প্রতীক এবং পেছনে পটভূমি রয়েছে। এই চিত্রে দেখতে পাচ্ছি এই চারা আকৃতি বা ফুল আকৃতির এই নির্দিষ্ট যে আকৃতিটি রয়েছে এটিকে আমরা প্রতীক হিসেবে লক্ষ্য করছি এবং পেছনে এই সাদা চতুর্কোণ আকৃতির বাক্সটিকে আমরা পটভূমি হিসেবে লক্ষ্য করছি। পরবর্তীতে আমরা দেখব চেঞ্জেবল ফিগার গ্রাউন্ড। এখানে দেখা যাবে যে প্রতীক এবং পটভূমি দুটি পরিবর্তিত হচ্ছে। এখানে কখনো প্রতীককে আমরা পটভূমি হিসেবে দেখব, আবার কখনো পটভূমিকে প্রতীক হিসেবে দেখব। যেমন এখানে যদি আমরা কালো রঙের উপর দৃষ্টি নিবন্ধন করি তাহলে আমরা লক্ষ্য করব যে এই কালো রংটিকে আমরা একটি ফুলদানি হিসেবে দেখছি, অর্থাৎ কালো রংটি প্রতীক হিসেবে কাজ করছে এবং পেছনের এই সাদা রংটি এখানে পটভূমি হিসেবে কাজ করছে। আবার যদি আমরা সাদা রঙের উপর দৃষ্টি নিবন্ধন করি তাহলে দেখা যাবে এখানে আমরা কিছু একজন মানুষের মুখায়ব দেখতে পাচ্ছি, মুখের অবয়ব দেখতে পাচ্ছি। যখন আমরা সাদা রঙের উপর দৃষ্টি নিবন্ধন করব এবং মানুষের মুখাবয়ব দেখব, তখন এই সাদা রঙের স্থানটি আমাদের কাছে প্রতীক হিসেবে কাজ করবে এবং এই কালো রঙের স্থানটি আমাদের কাছে পটভূমি রূপে কাজ করবে। পরবর্তী চিত্রগুলোতেও প্রতীক এবং পটভূমি এখানে পরিবর্তনশীল, কারণ কখনো কখনো সাদা জায়গার কালো স্থানের উপর দৃষ্টি নিবন্ধন করলে কালো জায়গাটি আমাদের কাছে প্রতীক হিসেবে কাজ করবে, কিন্তু যখন আমরা আবার সাদা জায়গার উপর দৃষ্টি নিবন্ধন করব তখন সাদা জায়গাটি আমাদের কাছে প্রতীক রূপে কাজ করবে। অ্যাম্বিগুয়াস ফিগার গ্রাউন্ড অর্থাৎ দ্ব্যর্থবোধক প্রতীক বা পটভূমি। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে নির্দিষ্ট প্রতীক এবং পটভূমি রয়েছে, কিন্তু এই প্রতীকে আমরা দেখতে পাচ্ছি কখনো এখানে যখন আমরা বাঁদিকে লক্ষ্য করছি তখন এটিকে একটি খরগোশের মাথার মতো লাগছে এবং ডান দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাখির ঠোঁটের মতো লাগছে। অর্থাৎ এখানে প্রতীকটি দ্ব্যর্থবোধক, দুই ধরনের অর্থ প্রকাশ করছে, কখনো খরগোশ বা কখনো পাখির মাথার মতো লাগছে। এভাবে অনেক চিত্রে আমরা দেখতে পারবো যে প্রতীকটি দ্ব্যর্থবোধক হয়ে আছে। পরবর্তীতে আমরা জানব ইলিউশন সম্পর্কে। ইলিউশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে অধ্যাস। উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক চেতনা তাকে বলা হচ্ছে সংবেদন, আর যখন আমরা সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা করতে পারছি তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। কিন্তু সংবেদনের এই ব্যাখ্যা যখন যথার্থ না হয়ে ভ্রান্তপূর্ণ বা ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। ভ্রান্ত প্রত্যক্ষণের জন্য আমাদের ইন্দ্রিয়কে দায়ী করা যায় না। ইন্দ্রিয় সংবেদনের ভ্রান্ত ব্যাখ্যা বা ত্রুটিপূর্ণ মূল্যায়নই হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণের জন্য দায়ী। বিভিন্ন ধরনের ভ্রান্ত প্রত্যক্ষণ রয়েছে। প্রথম যে ভ্রান্ত প্রত্যক্ষণের কথা আমরা বলবো সেটি হচ্ছে জিওমেট্রিক্যাল ইলিউশন বা জ্যামিতিক অধ্যাস। জ্যামিতিক অধ্যাসে আমরা দেখতে পাই বিভিন্ন জ্যামিতিক রেখা বা আকৃতিগুলোকে আমরা ভ্রান্তভাবে প্রত্যক্ষণ হওয়ার কারণে একই আকৃতির
রেখাকে আমরা ছোট বা বড় হিসেবে প্রতিফলন করছি। বস্তুত এই রেখাগুলো একই সমান, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম রেখাটিকে আমাদের কাছে আপাত দৃষ্টিতে ছোট মনে হচ্ছে, দ্বিতীয় রেখাটির এই কোণগুলো বাইরের দিকে থাকার কারণে দ্বিতীয় রেখাটিকে আমাদের কাছে বড় মনে হচ্ছে। এই ধরনের অভ্যাসকে জ্যামিতিক অভ্যাস বা মূলার লায়ার অভ্যাস বলা হয়। যদিও রেখাগুলো সমান, এই দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যদিও এই রেখাগুলো সমান, এই লম্ব আকৃতির রেখা এবং দ্বিতীয় যে রেখাটি রয়েছে এই রেখা দুটি রেখাই সমান, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই লম্বটিকে বড় মনে হচ্ছে এবং অন্য রেখাটিকে ছোট মনে হচ্ছে। আমাদের এই ধরনের অভ্যাসের কারণ হচ্ছে জ্যামিতিক অভ্যাসই হচ্ছে এর মূল কারণ। পরবর্তীতে আমরা জানব গতি অভ্যাস বা মুভমেন্ট ইলিউশন সম্পর্কে। মুভমেন্ট ইলিউশন হচ্ছে কোনো একটি বস্তু স্থির কিন্তু আমরা তাকে চলমান অবস্থায় প্রত্যক্ষণ করে থাকি। গতি অভ্যাসের ক্ষেত্রে আমরা একটি স্থির বস্তুকে গতিশীল হিসেবে দেখি। বিভিন্ন প্রদর্শনীতে বা উৎসবে প্রচারণার ক্ষেত্রে এ ধরনের গতি অভ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এখানে চিত্রে দেখা যাচ্ছে এই চিত্রগুলো স্থির, কিন্তু আমরা যদি চোখকে ডান বামে সরাই তাহলে আমাদের মনে হবে এই চিত্রগুলোতে চলমান কিছু রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো স্থির। এই ধরনের অভ্যাসকে বলা হচ্ছে গতি অভ্যাস। আরেক ধরনের অভ্যাসের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে ফিজিক্যাল ইলিউশন বা প্রাকৃতিক অভ্যাস। এক গ্লাস পানিতে একটি দণ্ড বা লাঠিকে দাঁড় করালে এখানে দেখা যাচ্ছে যে কিছু পাইপ দাঁড় করানো হয়েছে, তাকে পাইপগুলোকে নিচে বড় দেখাচ্ছে এবং বাঁকা দেখাচ্ছে। প্রাকৃতিক অভ্যাসই হচ্ছে এই ঘটনার মূল কারণ, অর্থাৎ প্রাকৃতিকভাবেই ভ্রান্তভাবে আমরা এখানে প্রত্যক্ষণ করছি। এছাড়াও আরো কিছু অভ্যাস রয়েছে, যেমন মুন ইলিউশন বা চান্দ্র অভ্যাস, ফিজিওলজিক্যাল ইলিউশন বা শারীরবৃত্তীয় অভ্যাস। পরবর্তীতে আমরা দেখব অলিক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনের সংজ্ঞায় সিগেল এবং ওয়েস্ট বলেছেন, hallucinations are perceptual experience that differ strikingly from what other people would experience in the same sensory situation. অর্থাৎ অলিক প্রত্যক্ষণ হচ্ছে এমন প্রত্যক্ষণের অভিজ্ঞতা যা একই সংবেদী পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করছে তা থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ বাস্তবে কোনো একটি উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হচ্ছে, এই ধরনের প্রত্যক্ষণকেই বলা হচ্ছে অলিক প্রত্যক্ষণ বা অলিক বীক্ষণ। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের উপস্থিতিকেই বলা হচ্ছে অলিক প্রত্যক্ষণ। যেমন অলিক প্রত্যক্ষণের যদি আমরা নির্দিষ্ট উদাহরণ দিই, যেমন দুই বন্ধু রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে, দুই বন্ধুর মধ্যে যদি কোনো এক বন্ধু বেশি ভয় পায় বা সে কোনো ভূত বা জিন এই ধরনের বিষয়গুলো তার মধ্যে বেশি কাজ করে থাকে, তাহলে তার মধ্যে হ্যালুসিনেশন সম্পর্কিত ধারণা প্রত্যক্ষণ অলিক প্রত্যক্ষণ হতে পারে। যেমন অন্ধকারে সে আবছা ছায়ার মতো সাদা কাপড় পরিহিত কাউকে দেখতে পারে, যেটি দেখে তার মধ্যে ভয় কাজ করবে, কিন্তু তার পাশে অবস্থিত অন্য বন্ধুটি হয়তো বা তা দেখবে না। এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে বন্ধুটি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে, বাস্তবে তার কোনো উপস্থিতি নেই, কিন্তু তার মধ্যে ভয় থাকার কারণে তার মধ্যে হ্যালুসিনেশন বা অলিক প্রত্যক্ষণ হচ্ছে, কিন্তু অন্য বন্ধুটি সেটি আসলে দেখতে পাচ্ছে না। অলিক প্রত্যক্ষণ যে কোনো ইন্দ্রিয় সম্পর্কে হতে পারে, যেমন ঘরে কোনো গন্ধ নেই অথচ বিশ্রী গন্ধ অনুভব হচ্ছে, অথবা ত্বকের নিচে ছাড় পোকা হেঁটে যাচ্ছে বা সুরসুর অনুভূতি হতে পারে। সাধারণত মস্তিষ্কে বিকৃতি বা মানসিক অস্বাভাবিকতাই অলিক প্রত্যক্ষণের জন্য দায়ী, যেমন স্কিজোফ্রেনিয়া নামক মানসিক রোগ, অথবা দেখা যাচ্ছে যারা অধিক মাদকাসক্ত বা কোনো একটি নির্দিষ্ট ঔষধের প্রতি আসক্ত, তাদের মধ্যে এ ধরনের অলিক প্রত্যক্ষণ বেশি দেখা যায়।
অধ্যাস এবং অলীক প্রত্যক্ষণের মধ্যে প্রাথমিকভাবে এই দুটোকে এক মনে হলেও এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। অধ্যাস এবং অলীক প্রত্যক্ষণের মধ্যে পার্থক্যে বলা হচ্ছে যে অধ্যাস সাধারণত স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক ব্যক্তির বেলায় ঘটে, কিন্তু অলীক প্রত্যক্ষণ সাধারণত অসুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তির বেলায় ঘটে থাকে। অধ্যাসের বাস্তব ভিত্তি রয়েছে, কিন্তু অলীক প্রত্যক্ষণের কোনো বাস্তব ভিত্তি নেই। অধ্যাস বিজ্ঞানসম্মতভাবে হয়ে থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রমাণ নেই। আবার এই দুটোর মধ্যে অনেক মিলও রয়েছে, যেমন অধ্যাস এবং অলীক প্রত্যক্ষণ এই দুটোই একই ধরনের ভুল প্রত্যক্ষণ। অধ্যাসের ক্ষেত্রেও আমরা কোনো একটা বিষয় বা বস্তুকে ভুলভাবে প্রত্যক্ষণ করছি, আবার অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রেও ব্যক্তি কোনো একটি বিষয় বা বস্তুকে ভুলভাবে প্রত্যক্ষণ করে থাকে। আবার উভয় ক্ষেত্রেই ব্যক্তির কল্পনা কাজ করে থাকে। এছাড়া উভয় ক্ষেত্রেই নির্ভুল কোনো জ্ঞান লাভ করা যায় না। সুতরাং এই অধ্যায় শেষে আমরা জানতে পারলাম সংবেদন এবং প্রত্যক্ষণ সম্পর্কে ধারণা লাভ করলাম, নির্দিষ্টভাবে অলীক প্রত্যক্ষণ এবং ভ্রান্ত প্রত্যক্ষণ সম্পর্কে জানতে পারলাম। আজকের মনোবিজ্ঞান অনলাইন শ্রেণীপাঠ এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো এক ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।